আজ আমরা নেপোলিয়ন হিলের খুব বিখ্যাত বই সিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে কথা বলছি, তবে একটু অন্যভাবে। আমাদের কাছে বইটার একটা রিভিউ বা পর্যালোচনা আছে। তো আমাদের লক্ষ্য হলো এই ক্লাসিক বইটার মূল কথা, এর ভালো দিক, খারাপ দিক, মানে এই রিভিউটা কি বলছে সেটা একটু খুঁটিয়ে দেখা। ঠিক। 1937 সালের বই, কিন্তু এর প্রভাব মানে অমসংনান বিশাল। অ্যান্ড্রু কার্নেগির উৎসাহেই তো হিল কাজটা শুরু করেন। প্রায় 20-25 বছর ধরে 500রও বেশি সাকসেসফুল লোকের ইন্টারভিউ নিয়েছিলেন। হ্যাঁ, ভাবা যায় ফোর্ড, এডিসন, এরকম সব ব্যক্তিত্ব। একদম। আর সেই গবেষণা থেকেই তো তার ওই সফলতার দর্শন তৈরি হয়। তবে রিভিউতে একটা ইন্টারেস্টিং কথা বলা হয়েছে, এর প্রভাব যতটা না দর্শনের গভীরতার জন্য, তার চেয়ে বেশি হয়তো ঠিক সময়ে মানুষের উচ্চাকাঙ্ক্ষা জাগানোর ক্ষমতার জন্য। ঠিক পয়েন্ট। আর বইটার নাম শুনলে তো মনে হয় শুধু টাকা পয়সার ব্যাপার, কিন্তু পর্যালোচকও মানছেন যে এর নীতিগুলো আসলে যে কোনো লক্ষ্য পূরণের জন্যই কাজে লাগতে পারে। ওই যে 13টা মূল নীতির কথা আছে, হ্যাঁ, তার মধ্যে কয়েকটা তো খুবই পরিচিত, যেমন ধরুন আকাঙ্ক্ষা বা বিশ্বাস। কিন্তু হিলের ডেফিনেশনটা হয় সঙ্গে একটু অন্যরকম, তাই না? সাধারণ মানে থেকে বেশ তীব্র। ঠিক তাই। রিভিউতে এই ব্যাপারটা খুব ভালোভাবে এসেছে। হিলের কাছে আকাঙ্ক্ষা বা ডিজায়ার মানে শুধু ইচ্ছে নয়, এটা একটা মানে জ্বলন্ত একটা প্যাশন বা অবসেশন। আচ্ছা। আর বিশ্বাস বা ফেইথ, ওটা শুধু আশা নয়, বরং একটা প্রায় আধ্যাত্মিক টাইপের মানসিক জোর, যা আপনার অবচেতন মনকে লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। পর্যালোচক একদিকে যেমন এর মোটিভেশনাল পাওয়ারের প্রশংসা করেছেন, তেমনি একটা প্রশ্নও তুলেছেন, এই প্রচণ্ড মানসিক চাপ আজকের দিনে এটা কতটা বাস্তবসম্মত বা সবার জন্য স্বাস্থ্যকর কিনা, বিশেষ করে যখন বাস্তব জীবনের অনেক বাধা তো শুধু মনের জোরে সরানো যায় না। ঠিক এখানে কিন্তু ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে। আর একটা খুব বিখ্যাত আইডিয়া হলো মাস্টার মাইন্ড গ্রুপ, মানে একই রকম লক্ষ্য নিয়ে চলা মানুষদের একটা সম্মিলিত শক্তি। হ্যাঁ, মাস্টার মাইন্ড। বা ধরুন এর খারাপ দিকগুলো, যেমন এটা কি এক ধরনের নেপোটিজম বা ইকো চেম্বার তৈরি করতে পারে? এগুলো কি যথেষ্ট ভেবেছিলেন? নাকি তিনি ব্যক্তির ইচ্ছা শক্তিকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে গেছেন? এই দিকটাতে রিভিউয়ার আলো ফেলেছেন। বইটার সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে উনি বলেছেন এর যে চিরন্তন প্রেরণা দেওয়ার ক্ষমতা আর গল্প বলার স্টাইলটা। হ্যাঁ, গল্পগুলো দারুণ। এডিসন 10,000 বার ফেইল করার পর বাল্ব বানালেন, এই গল্পগুলো থিওরিগুলোকে জীবন্ত করে তোলে। অধ্যবসায় বা পারসিস্টেন্স, অর্গানাইজড প্ল্যানিং, এই নীতিগুলো তো আজও খুব জরুরি, কিন্তু এখানেই আবার সমালোচনার জায়গাগুলো চলে আসে। ঠিক। রিভিউয়ের একটা বড় অংশ জুড়েই আছে এর লিমিটেশনসগুলোর কথা। যেমন প্রথমত সায়েন্টিফিক প্রমাণের অভাব। হিলের অনেক কথাই তো অবজারভেশন নির্ভর, তাই না? সেভাবে এক্সপেরিমেন্টাল নয়। একদমই তাই। আর দ্বিতীয়ত পর্যালোচক বলছেন শুধু পজিটিভ চিন্তা মানে থট পাওয়ারের ওপর বড্ড বেশি জোর দেওয়া হয়েছে। এটা অনেক সময় জীবনের কঠিন বাস্তবতা বা ধরুন সিস্টেমিক বাধাগুলোকে মানে অস্বীকার করার মতো শোনায়। এটা একটা ভ্যালিড পয়েন্ট। আর হ্যাঁ, 1930-এর দশকের ভাষা, ওই সময়ের লিঙ্গীয় পক্ষপাত, এগুলো তো আছেই। এছাড়াও ওই যে সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো কিছু আইডিয়া আছে, একটু রহস্যময় বা স্পিরিচুয়াল ধরনের। হ্যাঁ, পর্যালোচকের মতে এগুলো বইটার যে বাস্তব প্রয়োগযোগ্যতা সেটাকে কিছুটা হলেও দুর্বল করে। উনি হিলের ওই বিখ্যাত কোটেশনটা ব্যবহার করেছেন, মন যা কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে। খুব পাওয়ারফুল লাইন। অবশ্যই, কিন্তু পর্যালোচক সাথে এটাও যোগ করেছেন যে এই অর্জনটা কতটা সম্ভব সেটা কিন্তু নির্ভর করে পারিপার্শ্বিক সুযোগ, সামাজিক অবস্থান আর অনেক কিছুর ওপর, যেগুলো হেল হয়তো অতটা গুরুত্ব দেননি। সব মিলিয়ে রিভিউয়ার বইটাকে 5-এ 4 দিয়েছেন, ক্লাসিক স্টেটাস আর মূল ইন্সপিরেশনাল বার্তার জন্য। তার মানে রিভিউ অনুযায়ী বইটা যারা উদ্যোগপতি বা জীবনের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চান তাদের জন্য একটা মেন্টাল বুস্ট দিতে পারে। মনটাকে ফোকাসড রাখা, আত্মবিশ্বাস বাড়ানো, এসব ক্ষেত্রে এর গুরুত্ব আছে। অবশ্যই আছে। কিন্তু পড়ার সময় একটা ক্রিটিক্যাল চোখ রাখা দরকার। মানে এখনকার অর্থনীতি, সমাজের জটিলতা, মেন্টাল হেলথের গুরুত্ব, এই বিষয়গুলো মাথায় রেখেই বইটাকে বিচার করতে হবে। একদম। এটা তো আর ধনী হওয়ার কোনো ম্যাজিক ফর্মুলা নয়, বরং এটা হলো ডিসিপ্লিন আর ফোকাস তৈরির একটা মানসিক কাঠামো। পর্যালোচনার মূল সুরটা কিন্তু এটাই, বইটা ঐতিহাসিক,
প্রেরণা দেয়, কিন্তু এটাকে একেবারে আক্ষরিক অর্থে বা বিনা প্রশ্নে মেনে নেওয়া ঠিক না। তাহলে সারসংক্ষেপে রিভিউ আমাদের এটাই বলছে যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আজও প্রাসঙ্গিক, কিন্তু একে পড়তে হবে এর সময়কাল আর সীমাবদ্ধতাগুলো মনে রেখে। আচ্ছা, বইয়ের ওই মাস্টার মাইন্ড আইডিয়াটা আর অন্যদিকে পারিপার্শ্বিক বাধার যে সমালোচনা, এই দুটোকে যদি একসাথে মেলানো যায়, একটা প্রশ্ন আসছে মাথায়। বলুন। যে ধরনের মাস্টারমাইন্ড বা সাপোর্টিভ গ্রুপ একজন তৈরি করে, সেই গ্রুপের কালেকটিভ পাওয়ার, তাদের জ্ঞান, কন্ট্যাক্টস, সাপোর্ট, সেটা কি আসলেই হিলের দর্শনে যে ব্যক্তিগত চিন্তাশক্তির সীমাবদ্ধতা বা বাহ্যিক বাধার কথা পর্যালোচক বলছেন, সেগুলোকে কিছুটা হলেও অতিক্রম করতে সাহায্য করতে পারে? মানে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন লেভেলে, নাকি এটাও শেষ পর্যন্ত নির্ভর করে কে কোন সামাজিক বা অর্থনৈতিক জায়গা থেকে শুরু করছে তার উপর? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।